আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে ফোন আলাপে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনলে বিচার ত্বরান্বিত হবে জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী ও পরিবারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না জানালেন মির্জা ফখরুল। 17 বছর পর কারাগার থেকে মুক্ত আব্দুস সালাম পিন্টু। ব্যাপক জনসমর্থনের পরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। অভিযোগ গণতন্ত্র মঞ্চের একলা চলো নীতি পরিহারের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোন আলাপে একথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাবার আশা করছেন তিনি। এরপরই সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত গঠন প্রক্রিয়া শুরু হবে। এ সময় সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন মার্কিন উপদেষ্টা। একই সাথে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। ফোন আলাপে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন তারা। দেশের অর্থনীতি ইতোমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন জ্যাক সুলিভান। আলাপকালে বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতেও এই তথ্য জানানো হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর বলেন, 5ই আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সে সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া পরিচয় গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে বলে এ সময় জানান চিফ প্রসিকিউটর। এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেজন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশের ব্যাংক হিসাবের তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। কমিশনের অনুসন্ধান টিম ধারণা করছে পাচার হওয়া প্রায় 80,000 কোটি টাকার একটি বড় অংশ বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে। সেসব দেশের সাথে যোগাযোগ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে কমিশন। এছাড়াও দেশের কোনো ব্যাংকে নামে বেনামে অর্থ আছে কিনা সেটিও জানতে চায় দুদক। সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শেষ করতে হবে দুদককে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসী দুর্নীতিবাজদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা ঠাকুরগাঁয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আরো বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। প্রায় 17 বছর পর কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। তীব্র শীতে কাঁপছে গোটা উত্তরাঞ্চল। দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে
নিজ জেলার ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজস্ব অর্থায়নে পৌর শহরের 2000-এরও বেশি অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। আমরা তো এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানগুলি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এদিকে প্রায় 17 বছর পর কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। বিপুল সংখ্যক নেতাকর্মী জেল গেটে তাকে স্বাগত জানান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড থেকে সম্প্রতি হাইকোর্ট থেকে খালাস পান আব্দুস সালাম পিন্টু। মইনুল আহসান, এটিএন বাংলা। একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ জনদুর্ভোগ কমানোর দাবিতে আয়োজিত এক সমাবেশে তারা একথা বলেন। এত জনসমর্থন পাওয়ার পরেও কেন দেশের সিন্ডিকেটের দৌরাত্ম্য, লঞ্চ ডাকাতির মতো ঘটনা ঘটছে, সরকারকে তার জবাব দিতে হবে বলেও মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সহ আরো অনেকে। কুমিল্লার এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানায় গণতন্ত্র মঞ্চ। অবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও উঠে আসে সমাবেশ থেকে। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 90-95 জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও, কিছু আন্তরিকতা দেখা গেলেও, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে, মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে। অপব্যয় রেলের বর্তমান অবস্থার বড় কারণ বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে কমলাপুর রেল স্টেশনে নতুন 2 জোড়া ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রেলের যে অবস্থা, এ অবস্থায় আসার একটি বড় কারণ হচ্ছে অপব্যয়। দেশের যে কোনো প্রকল্পের ব্যয় আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। ব্যয় যদি কমানো না যায় তাহলে রেল সেবা দেয়ার প্রত্যাশা পূরণে সক্ষম হবে না বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আজ পদ্মা সেতুর ওপর দিয়ে খুলনা যশোর বেনাপোল হয়ে মাত্র 4.25 ঘন্টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে আরেক নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার পথে ছেড়ে আসে। অপরদিকে খুলনায় ট্রেনটির যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। রেল কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে খুলনা ঢাকার দূরত্ব 212 কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনা বা বেনাপোলে যাওয়া যাবে মাত্র 4.25 ঘন্টায়। আগে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগত 9.5 ঘন্টা। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না।
আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে এজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে তিনি বলেন, বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার, কিন্তু বিগত 15 বছরে স্থানীয় সরকারকে সেই অর্থে গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিগত 53 বছরে জনগণের স্বার্থে কাজ করেনি জনপ্রশাসন, এই বলেও মন্তব্য করেন বক্তারা। স্থানীয় সরকারকে যদি আপনি শক্তিশালী না করতে পারেন তাহলে জনপ্রশাসনের সংস্কারও পূর্ণতা পাবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর হচ্ছে এগুলো স্পেশালিস্ট প্রতিষ্ঠান আমরা বানাচ্ছি শিক্ষা খাতে, অর্থনীতির বিভিন্ন খাতে। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কিন্তু স্বায়ত্তশাসিত থাকে না, এগুলো হয়ে গেছে এক শ্রেণীর আমলাদের পদায়নের একটি জায়গা শুধু। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীকে সামনে রেখে যাত্রা শুরু করল আপন মিডিয়া ক্লাব। দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্যোগ নেবে এই ক্লাব। জাতীয় প্রেস ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং জাতীয় প্রেস ক্লাবের সাথে চায়না মিডিয়া গ্রুপের চুক্তি সই হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ বাড়াতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউএ উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ পাননি তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর শহরতলির পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী। 2012 সালে জমিটা জালালউদ্দিনের কাছ থেকে ক্রয় করি। যখন আদ্দিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে, তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে। ওদের সাথে কথা বলি, ওরা বললে যে না, আমাদের ওটাই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতেই আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না। তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাব আলী। একই মত স্থানীয়দেরও। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা হয় না ভাই। রাজধানী কারেন্ট নেই, আমার কেউ নেই এখানে, বাইল বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারো তারা দেন, ওরা যায় যার জমি নেছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের, যেরকম আমার ডাউন এসে আমার এক রুম ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়ে নিয়েছে। কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে কারটা জোর করে দখল করে নিয়েছে। অভিযোগের বিষয়ে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি। এবং এখানকার যে মাটি ভিটের কথা বলতেছে, এখানে হালকা একটু উঁচু ছিল, সেটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল, টিনের ঘর, কিতাব, সে কিতাব আলী নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদ্দিন ওয়াজ মাহফিলের নামে তার জমি গ্রাস করছেন। এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখানে জমি দখলের কোনো প্রমাণ পাননি। তার অভিযোগটা পেয়ে আমার ওখানে চাষরা হারিয়েছে, ওখানে ইন্সপেক্টরকে পাঠিয়েছিল। সে সরেজমিনে দেখেছে যে
চতুর্দিকে আদ্দিনের জমি, মাঝখানে সেই ভদ্র মহিলার জমি। তো এই জমিটাতে সে ভাড়াটিয়া দিয়েছিল, তো ভাড়াটিয়া নাকি তার ওই যে ঘরটাগুলো সে ভেঙে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের পর্যায়ে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রায় 5 মাস পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি। কাৎজ এ সময় আরো বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকে হত্যা করবে ইসরায়েলি বাহিনী। এতে তিনি আরো বলেন, তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে যা করা হয়েছে ঠিক সেটাই হোদাইদা ও সানায় করবে ইসরায়েল। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন এ অভিযোগ স্বীকার করেনি ইসরায়েল। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। জাতীয় ক্রিকেট লিগে শিরোপা জয়ের দ্বার প্রান্তে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে মাত্র 63 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে রংপুর। আগে ব্যাট করতে নেমে 16 রানে 5 উইকেট হারায় নাইম শেখের দল। এই বিপর্যয়ে আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে 16 ওভার 3 বলে 62 রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। 12 রান দিয়ে 3টি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। ঢাকার 11 ব্যাটারের 9 জনই আউট হন 2 অঙ্ক ছোঁয়ার আগেই। বক্সিং ডে টেস্টকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ভারত ও অস্ট্রেলিয়া। মেলবোর্নে 26শে ডিসেম্বর সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দুদল। এর আগে পার্থে ভারত আর অ্যাডিলেডে জয় পায় অজিরা। গাবায় ড্র হয় তৃতীয় টেস্ট, তাই দুই দলেরই মিশন সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়া। ম্যাচ শুরুর আগেই দুশ্চিন্তা ভারত শিবিরে। অনুশীলনে চোট পেয়ে নেট ছেড়েছেন অধিনায়ক রোহিত শর্মা আর লোকেশ রাহুল। এর আগে সিরিজের মাঝপথেই অবসর নেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে পুরোপুরি ফিট হয়ে খেলবেন ট্রেভিস হেড। বৃহস্পতিবার ভোর 5:30টায় মুখোমুখি হবে দুদল। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে ফোন আলাপে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনলে বিচার ত্বরান্বিত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী ও পরিবারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না, জানালেন মির্জা ফখরুল। 17 বছর পর কারাগার থেকে মুক্ত আব্দুস সালাম পিন্টু। ব্যাপক জনসমর্থনের পরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। অভিযোগ গণতন্ত্র মঞ্চের একলা চলো নীতি পরিহারের আহ্বান। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।